যে কে কার মামলা পরিচালনা করবে, আদালত কে পরিচালিত হবে, এসব ক্ষেত্রে বিএনপি প্রতি আইনজীবীদের ব্যাপক হস্তক্ষেপ দেখা যাচ্ছে। এমনকি গত 15 বছরে নিয়োগ পাওয়া বিচারকেরা পর্যন্ত নাকি মানসিকভাবে আপনাদের ভয় পাচ্ছে। আপনারা নাকি 17 বছরের ক্ষতি, মানে আইন যেহেতু একটা ব্যবসা পেশা, 17 বছরের ক্ষতি সুদে আসলে উঠিয়ে নিতে সক্রিয় হয়ে উঠছেন কিনা? আমার শেষ প্রশ্ন। আমি অন্য কারো বিষয়টা তো জানি না, তবে আমার বিষয় নিয়ে কারো কোনো অভিযোগ আছে বলে আমি মনে করি না। তার কারণটা হচ্ছে যে আমি 17 বছর আগেও যেমন ছিলাম এখনো তাই আছে। আমার কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি, কিংবা পরিমার্জন করার মতো অবস্থা তৈরি হয়নি। আমি আইনজীবী হিসেবে ছিলাম। এখন দ্বিতীয় যে কথাটা, আপনার যে বিচারকরা কেন আপনার কোনো ধরনের আপনার হয়রানি কিংবা কোনো কিছু মনে করছেন বা আতঙ্কে থাকছেন, সেটা কি আইনজীবীদের জন্য থাকছেন না সরকারের ভূমিকা? আমি আপনাকে কোট করে বলি, এবি পার্টি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াদ আমার অনুষ্ঠানে এসেছিলেন। তিনি বলতেছেন যেসব বিচারক আগের রেজিমে নিয়োগ পাওয়া তারা এক ধরনের মানসিক চাপ থেকে রায় দিতে বাধ্য হচ্ছে না। আমি যেহেতু বাংলাদেশের আইন আদালত অঙ্গনের কার্যক্রমগুলি একটু ফলো করার চেষ্টা করি, আমি দেখি বিএনপির লয়াররা দাঁড়াইলেই রিলিফ পাচ্ছেন, তারা খুব কম হারতেছেন। সরকার তো হারিয়ে আমার বক্তব্য, আমি বিএনপির লয়ারদের কম হাতে দেখতেছি। এটা আপনার না, শুধু এটা যদি উনিও বলে থাকেন তাহলে এটা বেঠিক। উনি যদি কোর্টে আসেন তাহলে উনি বুঝতে পারবেন, কারণ উনি তো আপনার এবি পার্টির জেনারেল সেক্রেটারি, তাই না? উনি ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ। উনি আসলে তো তাহলে উনি পান কিনা আমি একটু দেখি রিলিফ পেলে। সবার আগে সবচেয়ে বেশি স্পষ্টবাদী এবং উনি তো একেবারে ছাঁচা ছোলা কথা বলেন। উনি মানে দুই দিকে ওনার, এই দিকেও ধার এই দিকেও ধার। কিন্তু আগের আমলে নিয়োগ পাওয়া লোকরা তো ভয় পায় আপনাদের। না 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 না, এটা ঠিক না। কারণ সম্পূর্ণ আমার কাছে এটা ভুল। এটা আগের আমলের নিয়োগ পাওয়াদের ভুল বা ভয় পাওয়ার বিষয়টা, সেটা তাদের নৈতিক অবস্থানের কারণে, ওটা ভিন্ন বিষয়। ওটা আদালত এবং বিচারপতিদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা ওখানে এলেই কিন্তু প্রত্যক্ষভাবে, আমি একজন বিচারক যখন বলেছিলেন যে তিনি শুনতে পারবেন না, তখন আমি বলেছিলাম যে আমি এখন বেরবো, সাংবাদিকরা আছেন, ওনারা আমাকে জিজ্ঞেস করবেন যে এখনো কি তাহলে আগের অফিস থেকে নির্দেশনা আসে। আমার সেই সৎসাহস ছিল, আমি সেটা করেছিলাম। উনিও সেটা রিয়েলাইজ করেছিলেন, তিনি ম্যাটারটা শুনেছেন অন মেরিট। না আচ্ছা অসিফ ভাই, এখন যে আগে যেরকম শুনতাম ওই কোর্ট হচ্ছে তাপসের কোর্ট, ওই কোর্ট হচ্ছে তাপসের ভাবির কোর্ট, এগুলি এখন আর নাই। আমি মোটেও মনে করি না, কারণ আমি আপনার প্র্যাকটিস করি, রেগুলার প্র্যাকটিস করি। আমার কাছে মনে হয় না, আমি যে কোনো আমাকে আগে তো আমাদের ক্লায়েন্টরা বলতো যে স্যার কোন কোর্টে দেবেন বা কি করবেন, বা জুনিয়ররা জিজ্ঞেস করতেন, আমি বলছি যেখানে ইচ্ছা দাও। ওকে ঠিক আছে, দিস ইজ এ ইউনিফর্ম, দিস ইজ ইউনিফাইড। অসীম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে 30 সেকেন্ডে জানতে চাইবো যে মাসুদ ভাই, বিচার বিভাগকে আপনি স্বাধীন দেখেন কিনা? মানে আমাদের সর্বশেষ আশ্রয়স্থল তো বিচার বিভাগ। আওয়ামী লীগ আমলে যে কয়টা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আমি বিচার বিভাগ মনে করি। প্রশাসন এবং পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানও আসলে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিচার বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে আমার মতামত। এইটা থেকে ব্যাপারটা উদ্ধার হয়েছে কিনা আপনি কি দেখেন? নাকি বিচার বিভাগ খালি জামায়াতের কথা শুনে? 17 বছরে যেভাবে দেশ ধ্বংস করা হয়েছে, বিশেষ করে ইনস্টিটিউশনগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছিল, যেটা এখন আনিসুল হক তিনি নিজেও এগুলো স্বীকৃতি দিচ্ছেন। তো সেই জায়গায় আমি মনে করি যে পরিমাণে এটাকে দলীয়করণ করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আপনি তো নিশ্চয়ই আপনি খেয়াল করছেন আমার মতো একজন নাগরিক হিসাবে এবং আমার চেয়ে আরো বিজ্ঞ নাগরিক হিসাবে, যে সেখানে পর্যায়ক্রমে যখন সরকার বা যারা এখন ওখানে আছেন দেখছেন যে এরকম বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা ভঙ্গ করছেন বা তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না, তাদেরকে মাঝে মধ্যেই বরখাস্ত করা হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে ন্যায় বিচারের একটা ধারা তৈরি হয়েছে, সেই ধারাটা পরিপূর্ণ করার জন্য হয়তো আরো কিছু সময় দিতে হবে। কিন্তু মাসুদ আমার একটা অনুরোধ থাকবে, আপনি বিষয়টি আরো ভালো করে খেয়াল করবেন, কারণ আমি জেনে বলছি যে কোনো একটি মামলা, তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল যে দোষর হিসাবে, স্বৈরাচারের বা ফ্যাসিস্টদের দোষর হিসেবে। পরে তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে কেস পাওয়া যায় নাই বলে তাকে যখন জামিন দেওয়া হয়েছে, বিচারক ভয়ে তার বিরুদ্ধে আবার আরেকটি মামলা এন্টারটেইন করতেছেন। জিজ্ঞেস করলে জানা হইতেছে যে ভাই ওনারা যদি এখন চলে যায়, ওনারা যেহেতু বিখ্যাত ব্যক্তি, তো আমাদের উপরে ঝামেলা আসবে, সেজন্য আমরা চাই না যে ওনারা বাইর হোক। সিরিয়াসলি, আমি নাম ঠিকানা কিছুই বললাম না, কিন্তু এরকম হইতেছে। আপনি একটু খোঁজ নিলে আপনি জানবেন। আমরা এরকম খোঁজগুলো আমরা জেনেছি, সে কারণে আমি বলেছি যে 3টা জিনিস আমরা বলেছি। মামলা বাণিজ্য করা, এটা যেন কোনোভাবেই না হয়। আমরা প্রশাসনকে, সরকারকে অনুরোধ করেছি, তাদের সাথে আমাদের যতবার ভিজিট হয়েছে আমাদের নেতৃবৃন্দের কথা বলেছেন। 2 নম্বর বলেছি যে অহেতুক কেউ মামলায় হয়রানির শিকার না হয়। 3, মামলাকে কেন্দ্র করে যেন কোনো ব্যক্তির কাছ থেকে অর্থনৈতিক
রাজনৈতিকভাবে সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করতে না পারে সেই ব্যাপারে প্রশাসন এবং জুডিশিয়ারিতে যারা মাসুদ ভাই, আপনাকে অনেক তারা ধন্যবাদ। নিরপেক্ষতা বজায় রাখবেন। মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অসীম ভাই একটু গলা খাকারি দিয়েছেন। অসীম ভাই কি একটা লাস্ট বাক্য বলবেন, মানে যেহেতু না, আমি মাসুদ ভাইকে বলছি দিয়ে শুরু করেছিলাম? না, মাসুদ ভাই যে কথাটা বলেছেন, জি। যেটা ঘটার সেটা কিন্তু ঘটে গেছে, যা নেওয়ার লেনদেন সব শেষ হয়ে গেছে, মামলা বৈষম্য বিরোধী যা হওয়ার হয়ে গেছে। হায় হায়, আপনি তো আবার একটা নতুন, আপনি তো একটা না, না, নতুন দিগন্ত উন্মোচন না, না, করলেন। আমি আপনার বাস্তবতার কথা বলছি। জি। মূল বাদী আসামি করেছে 28 জনকে, দেখা গেছে 162 জন হয়ে গেছে, কোথাও 300 জন হয়ে গেছে, 400 জন হয়ে গেছে। বিচারকরা কি এখন এগুলো কথাটা এন্টারটেইন হচ্ছে যে করতেছেন? আরেকটা বিচারকরা কি এগুলো বিষয়- এন্টারটেইন করতেছেন? বিচারক তো ইনভেস্টিগেটিং অথরিটি না, বিচারক তো অন দ্য ফেস অফ দ্য রেকর্ড সে না, দেখবে, অসীম ভাই, বিচারের ভার যখন অসীম আসবে ভাই, তখন। অসীম ভাই, আমি অল্প একটু, মানে আপনার তুলনায়, মানে নুড়ি পাথরও না, আমি কিন্তু অল্প একটু দেখে প্রাইমা ফেসি কেস বুঝতে পারি। আমি এই, এবং বিচারকরা বহুবার তদন্ত রিপোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছেন, স্বাধীন বিচারকেরা বহুবার। ওটা আমি তো প্রাইম অফিসে তো সে পারবেন না। চার্জশিট যখন হবেন জি। তখন তিনি তার জুডিশিয়াল যে এক্সারসাইজ করার ক্ষমতা সেটা তিনি প্রয়োগ করবেন, কিন্তু এফআইআর দেখে অন দ্য ফেস অফ দ্য রেকর্ড হি ক্যানট মেক এনি কমেন্ট। উনি জামিন দিয়ে দিবেন, উনি জামিন দিতে পারেন, জামিনটা পর্যন্ত দেন না, কেসে যাওয়া তো দূরে থাক। জামিনের মধ্যে না, জামিনটা উনি কখন দেবেন? উনি যখন এসেস করতে পারবেন যে কার কতটুকু লায়াবিলিটিস, কতটুকু রেসপন্সিবিলিটিস এবং কতটুকু সেখানে ফলসিটি আছে, কতটুকু সেখানে ট্রুথ আপনার প্রিভেল আছে সেখানে মধ্যে, তার উপরে। তো সেজন্য বলছি সেটা তো পরের কথা, কিন্তু তার আগে তো একটা লোককে, নিরীহ একটা লোককে দেখা গেছে যে আপনার জেলে থাকতে হচ্ছে, উনি চার্জশিট হবার পরে উনি পারবেন, আচ্ছা, তাই না? আমার মনে হয় যে উনি তো তার আগে পারছেন না। আমার মনে হয় যে আজকের আলোচনায় অনেকগুলি অ্যাবিউজ অফ প্রসেসটা আছে, এটা কিন্তু বিচারকের না, এটা হচ্ছে ইনভেস্টিগেটিং অথরিটি এবং পুলিশের দায়িত্ব। আমার মনে হয় যে এটা পুলিশের সুপারভাইজিং অথরিটিকে এখন দিয়েছে, এখন সুপারভাইজিং অথরিটিকে অসীম ভাই যা বলে সব কথা শুনে, বা মাসুদ ভাই যা বলে সব কথা শুনে, এখন কি করবে সুপারভাইজিং? না, এটা বোধহয় সেরকম না। আমরা তো মনে করেন, আমি তো মনে করেন যে কাউকে ফোন করার মতো সাহস নাই, কারণ আমার সে অবস্থান নাই। অবস্থান থাকলেও না, মাসুদ ভাই আছে। ঠিক আছে, আমরা আজকে যাই, আমরা তো এটা পারি না। আমরা আজকে যাই।